আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের চতুর্থ অধ্যায় অর্থের সময় মূল্য। এই অর্থের সময় মূল্যের আমরা আজকে টাইপ 5 এবং সর্বশেষ টাইপ নিয়ে আলোচনা করব। সর্বশেষ টাইপটার নাম হচ্ছে প্রকৃত সুদের হার। আচ্ছা, প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা ইএআর আমরা যেটাই বলি না কেন, এটা কিন্তু আমাদের পরীক্ষায় খুবই ইম্পর্ট্যান্ট একটা টাইপ। এই টাইপ থেকে কিন্তু আমাদের একটা এমসিকিউ প্রায় সময়ই আসে। তো আমরা এই টাইপটাই খুবই সুন্দর মতো আলোচনা করবো। 112 থেকে 130 নাম্বার সিরিয়ালের প্রশ্নগুলো খেয়াল করে দেখো। আমাদের প্রথম প্রশ্ন 112 নম্বর প্রশ্ন, ইএআর এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইফেক্টিভ অ্যানুয়াল রেট। উত্তর কি? উত্তর হচ্ছে গ। এরপরে বলেছে দেখো ইএআর এর সূত্র কি? ইএআর এটার সূত্র হচ্ছে 1 প্লাস আই ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম মাইনাস 1 ইন্টু 100। এটা কই আছে ভাইয়া? এটা আছে হচ্ছে গ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। চলে যাব আমরা 14 নাম্বার প্রশ্নে, প্রকৃত সুদের হার নির্দেশ করে কোনটিকে? ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেটকে। এরপরে দেখো কি বলা আছে, বার্ষিক সুদের হার প্রকাশে ব্যবহৃত হয়। বার্ষিক সুদের হার অর্থাৎ আমার যে কোনো একটা প্রকল্পের সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? রেট অফ ইন্টারেস্ট বা আই দ্বারা আমরা প্রকাশ করি। এরপরে উদ্দীপকটি পড়ে 116 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। বলা আছে নিচের উদ্দীপকটি পড়ে 116 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। কৃষক রমজান আলী গ্রাম্য মহাজন থেকে মাসিক 10% চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করে। সংসারের অভাবের কারণে 11 বছর পার হয়ে যায় ঋণ পরিশোধ করতে। একজন রমজান আলী নামের একজন ব্যক্তি গ্রামের মহাজন কাছ থেকে মাসিক 10% চক্রবৃদ্ধিতে ঋণ গ্রহণ করেন এবং এই ঋণটা পরিশোধ করতে করতে তার অলমোস্ট 11 বছর সময় কিন্তু তার লেগে যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে তার সুদটা ক্যালকুলেশন করার জন্য আমাদের আসলে প্রকৃত সুদের হার ব্যবহার করতে হবে। রমজান আলী প্রকৃতপক্ষে মহাজনকে কত হারে সুদ প্রদান করবে? দেখো এখানে বলা আছে 10%, বাট জিনিসটা আসলে 10% থাকে না। তার কারণ আমি যখন প্রথম মাসে 10% দিচ্ছি, দ্বিতীয় মাসেও 10%, তৃতীয় মাসে এরকম করে আমরা 12তম মাসেও কিন্তু কি করতেছি? 10% সুদ দিচ্ছি। এন্ড এই 10% মনে করো 100 টাকা 10% করলাম, তার উপরে আবার 10%, মানে চক্রবৃদ্ধি হইতে 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 ফাইনাল যে রেজাল্ট এটা কিন্তু আর 10% থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়, এটা পরিবর্তন হয়ে যায়। এটা পরিবর্তন হয়ে কত হয়? পরিবর্তন হয়ে এটা হয়ে যাবে 10.47%। তোমরা এটার রেজাল্ট খুব ভালো মতো তোমরা পাবা যদি হচ্ছে 10% বলছে, তো তোমরা হচ্ছে এই সূত্রটায় যদি মানটা বসায় দিতে পারো, এই সূত্রটায় তোমরা মানটা বসায় দিবা, মান বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই তুমি দেখবা 10.সামথিং যে উত্তরটা ছিল 47 এটা চলে আসবে। ওকে, এরপরে আমরা চলে যাব। তাহলে 17 উত্তর হচ্ছে কত? 17 উত্তর হচ্ছে ক। চলে যাব 118 ও 19 জন্য একটা উদ্দীপক পড়ব। বলা আছে গ্রামীণ ব্যাংক থেকে মিস মল্লিকা মাসিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করেন। এতে বার্ষিক সুদ হয় 12%। খেয়াল করে দেখো মাসে কত করে নেয় ভাইয়া? প্রতি মাসে 1% করে হইলে আপাত দৃষ্টিতে আমরা মনে করি বার্ষিক সুদের হার মনে হয় 12%, বাট ব্যাপারটা কিন্তু 12% তখন থাকে না। তার কারণ প্রথম মাসে তুমি 1% সুদ দিচ্ছ, এর পরের মাসে তুমি 1%, আবার 1%। আমি যদি ছোট্ট একটা ক্যালকুলেশন দেখাই, মনে করো যে আমি 100 টাকার উপরে এরকম ইএআর বা মাসিক পদ্ধতিতে সুদ যদি ধার্য করি, 10% 1% করেই করলাম মনে করো, তাহলে 100 টাকার 1% হচ্ছে 1 টাকা। তাহলে দ্বিতীয় বছরে গিয়ে কিন্তু তুমি সুদ ধরতেছো 101 টাকার উপরে 1%, 101 টাকার উপরে 1% সুদ ধরতেছো। এর পরের বছরে গিয়ে 101 টাকা যোগ এই দ্বিতীয় বছরে যেই মুনাফাটা ছিল ওইটা যোগ করার পরে তুমি 1% সুদ ধরতেছো। এর পরের বছরে গিয়ে আবার 100 টাকা
বা 101 টাকা, এটার সাথে দ্বিতীয় বছরের মুনাফা, এটার সাথে তৃতীয় বছরের মুনাফা যোগ করার পরে তুমি 1% সুদ ধার্য করতেছো। এরকম পর্যায়ক্রমে সুদ ধার্য করতে করতে এই 10% বা 12% মাস শেষে বা বছরের শেষে গিয়ে আর 12% থাকে না, এটা তখন চলে যায় হচ্ছে 12.68%। এই জিনিসটাও তোমরা ক্যালকুলেশন করতে পারবে আমাদের EAR সূত্রের মাধ্যমে। এই উত্তরগুলো যেহেতু দেখলেই বলা যায়, এই জন্য আমি আর আলাদা করে লিখে দিচ্ছি না। পরীক্ষার হলে যদি আসে এরকম করেই আসবে, তোমরা অ্যান্সারগুলো দেখলেই বলতে পারবা যে এটাতে আসলে উত্তর এরকম হবে। তাহলে দেখো, মিস মল্লিকার গৃহীত ঋণ মাসিক 1% হারে চক্রবৃদ্ধির পরিবর্তে যদি সাপ্তাহিক হইতো, যদি সাপ্তাহিক হইতো তাহলে কি ঘটতো? তা এতে হচ্ছে মিস মল্লিকার ক্ষতি হইতো। কেন? তার কারণ মাসিক চক্রবৃদ্ধির ফলে বছরে চক্রবৃদ্ধি হচ্ছে 12 বার। বছরে চক্রবৃদ্ধি হচ্ছে কয়বার? 12 বার। কিন্তু যদি জিনিসটা সাপ্তাহিক হইতো তাহলে বছরে চক্রবৃদ্ধি হইতো 52 বার। তার মানে 12 বার চক্রবৃদ্ধি হওয়ার কারণে তাকে যত টাকা বেশি দিতে হচ্ছিল, যদি 52 বার চক্রবৃদ্ধি হইতো প্রায় 5 গুণ টাকা তাকে বেশি দিতে হইতো, 5 গুণ সুদের টাকা তাকে বেশি দিতে হইতো, তাই না? এজন্য এইখানে তার কি হয়ে যাইতো? ক্ষতি হয়ে যাইতো যদি সে কি করে ফেলতো? মাসিক চক্রবৃদ্ধির পরিবর্তে সে যদি সাপ্তাহিক চক্রবৃদ্ধি সুদ গ্রহণ করত। আচ্ছা, এরপরে 120 নম্বর প্রশ্নে আমরা দেখি কোন চক্রবৃদ্ধি পদ্ধতিতে প্রকৃত সুদের হার সর্বাধিক হয়। খেয়াল করে দেখো, মাসিক চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধি হয় হচ্ছে আমার 12 বার, বার্ষিকে চক্রবৃদ্ধি হয় আমার 1 বার, ত্রৈমাসিকে চক্রবৃদ্ধি হয় আমার 4 বার, সাপ্তাহিকে আমার চক্রবৃদ্ধি হয় 52 বার। তাহলে ভাইয়া কোনটাতে সুদের হার সর্বাধিক হবে? সুদের হার সর্বাধিক হবে হচ্ছে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে। কোন চক্রবৃদ্ধিতে? সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখব। 121 এবং 22-এর জন্য একটা উদ্দীপক পড়তে হবে। কি বলা আছে আমরা দেখি। জনাব শাহজাহান একজন সরকারি চাকরিজীবী, তিনি সাপ্তাহিক 2% হারে চক্রবৃদ্ধি সুদে 50,000 টাকা 1 বছরের জন্য সিটিজেন ব্যাংকে রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন। তার এর মান কত? ভাইয়া সপ্তাহে কত পার্সেন্ট বলছে? সপ্তাহে বলছে হচ্ছে 2%। তাহলে সপ্তাহে যদি 2% বলে তাহলে এটা হচ্ছে সপ্তাহে হবে হচ্ছে তোমার, সাপ্তাহিক বলছে না, সাপ্তাহিক বলে এর মান হচ্ছে 52 বার। এই এর মান কত? এর মান হচ্ছে 52 বার, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে। এরপর আমার এখানে বলা আছে সিটিজেন ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার কত? ভাইয়া সিটিজেন ব্যাংকের ক্ষেত্রে প্রকৃত সুদের হার কত? সে সাপ্তাহিক টাকা রাখছে, মানে সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে 1 বছরের জন্য টাকা রাখছে, তাই না? এই সাপ্তাহিক চক্রবৃদ্ধিতে সে যদি 1 বছরের জন্য টাকা রাখে তাহলে এখানে যদি আমার কতবার হয়? 52 বার হয়। তাহলে এখানে তার প্রকৃত সুদের হার কত হবে? ভাইয়া প্রকৃত সুদের হার এখানে হয়ে যাবে হচ্ছে তোমার অলমোস্ট 180%। তার কারণ কি? তার কারণ হচ্ছে বছরে কয়বার? 52 বার। কয়বার করে? 2 বার করে। তাহলে 52 গুণ 2, তাহলে এই জায়গায় 2 2 4, 5 দুগুণে 10, এখানে কিন্তু 104 বার, তাই না? আর তুমি এটা সবচাইতে সুবিধা হবে তুমি যদি এটাকে কি করতে পারো, তুমি যদি এটাকে হচ্ছে এই সূত্রের মধ্যে ফেলে দিতে পারো। এই সূত্রের মধ্যে মান বসাবা, বসে অঙ্ক করে ফেলবা, ঝামেলা শেষ, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা যাব। এর পরের প্রশ্নটা হচ্ছে আমাদের, আচ্ছা বোর্ডটা মার্কারটা নেই, তাই না? আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখি। এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের, হ্যাঁ, এর পরের প্রশ্ন হচ্ছে আমাদের 123 এবং 124 নাম্বার প্রশ্ন। কি বলা আছে ভাইয়া? বলা আছে নিহা স্থানীয় মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে ঋণ নেয়। নিহার নামিক সুদের হার কত? সপ্তাহে যদি 52 বার চক্রবৃদ্ধি হয় আর 1% করে সুদ হইলে সুদের হার হবে হচ্ছে 52%। নামিক সুদের হার, প্রকৃত কিন্তু না, প্রকৃত সুদের হার আরেকটু বেশি হবে। নামিক সুদের হার কত? নামিক সুদের হার হচ্ছে তোমার 52%। নামিক সুদের হার কত? 52%। তাহলে প্রকৃত সুদের হার কত হবে? এই 24 নাম্বারটা দেখো। নিহার প্রদত্ত
প্রকৃত সুদের হার কত। যেহেতু 52% বলছে তাহলে তুমি এটা ধরে নিতে পারো মুখস্থই, সেটা হচ্ছে 67। মুখস্থ ধরে রাখা লাগবে না, আমাদের যে EAR এর যে সূত্রটা আছে এই EAR এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এই EAR এর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, বাট 52 দিয়ে আসলে 67, এটা একটু মনে রাখো। এই MCQটা অনেক বেশি আসে, তো এই অঙ্কটা করার চাইতে তুমি মুখস্থ তখন এই উত্তরটা দাগাইতে পারবা আর কি। আচ্ছা, এর বলছে নিচের উদ্দীপকটি পড়ে 125 ও 26 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা দেখি উদ্দীপক, আচ্ছা প্রশ্নটা ওই পাশে, উদ্দীপকটা পড়ে যাই। মিস্টার আশিক উত্তরা ব্যাংক থেকে 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 4000 টাকা ঋণ নিলেন। 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে, তাই না? আচ্ছা তাহলে গিয়ে দেখি উপরের কাহিনী কি। 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে কত টাকা নিছিল? এই টাকা নিছিল কত? 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 4000। 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে 4000। 7% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, 7% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। আচ্ছা সুদের হার কত পার্সেন্ট ছিল? আচ্ছা কত টাকা ছিল ভাইয়া? টাকা ছিল হচ্ছে তার 4000 টাকা, তাই না? ওকে, এখন আমাকে বলছে 5 বছর পরে কত টাকা ফেরত দিতে হবে। আমাকে বের করতে হবে কি? ফিউচার ভ্যালু বের করতে হবে, তাই না? FB ইকুয়াল টু PV ইন্টু 1 প্লাস I টু দি পাওয়ার M N ইন্টু M, যেহেতু চক্রবৃদ্ধি বলছে। আচ্ছা PV কত? PV হচ্ছে আমার 4000 টাকা, 4000 টাকা। সূত্র অনুযায়ী 1, I হচ্ছে রেট অফ ইন্টারেস্ট 7%, 0.07। তারপর হচ্ছে M হচ্ছে কতবার? ত্রৈমাসিক বলছে তাহলে বছরে 4 বার। 5 বছর বলছে, N এর মান 5, M এর মান কত? M এর মান হচ্ছে 4, তাই না? এই সূত্রটা দিয়ে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবা কত আসে। ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করার পরে তুমি দেখবে এখানে আসবে কত? অলমোস্ট 5600 কত টাকা? 59 টাকা। হ্যাঁ, আমি তো আমার মতো করে বলে দিচ্ছি, আমরা এই টাইপের অঙ্ক অনেক করেছি, তো তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবা। আচ্ছা এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, প্রকৃত সুদের হার কত ভাইয়া? তার সুদের হার ছিল 7%। কি বলছিল? ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, তার মানে বছরে 4 বার এটা কি হবে? এই বছরে 4 বার এটা রোটেট হবে, এই বছরে 4 বার এটা রোটেট হবে, তাই না? তাহলে বছরে যদি 4 বার আমি চক্রবৃদ্ধি দেই, তাহলে এটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কত হয়ে যায়? একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 31.08। আমি আবারও বলছি, EAR এর সূত্রটা অ্যাপ্লাই করবা, EAR এর সূত্রটা অ্যাপ্লাই করবা। সাপ্তাহিক 1% হারে সুদ নিলে বার্ষিক সুদ হবে কত পার্সেন্ট? বার্ষিক সুদ হবে হচ্ছে 52%। এখানে কিন্তু বলে নাই যে বার্ষিক চক্রবৃদ্ধি হারে, এরকম কিছু বলে নাই। বললে আমি এটা EAR দিয়ে করতাম, তাহলে তখন আমার উত্তর আসতো 67 সামথিং, বাট এখানে EAR এর কথা যেহেতু বলে নাই, অর্থাৎ প্রকৃত সুদের হার যেহেতু বলে নাই, এজন্য আমি নামিক সুদটাই বের করে দিছি। চলে যাব প্রশ্ন নাম্বার 128। বলা আছে কি? মাসিক 1% হলে এর প্রকৃত সুদের হার কত? দেখো মাসে যদি 1% করে হয়, বছর শেষে দেখা যায় এটা হওয়ার কথা 12%, বাট এটা আসলে 12% হবে না। চক্রবৃদ্ধি হওয়ার ফলে এই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে কি 12.68। দুইটা জিনিস একটু তোমরা মনে রাখো ভাইয়া, দুইটা জিনিস। একটা হচ্ছে যদি বার্ষিক থাকে, মানে 52%, সাপ্তাহিক 52% থাকে, ওইটা হয়ে যাবে 67 সামথিং একটা অ্যামাউন্ট পার্সেন্টেজ হবে। আর যদি মাসিক বলে 1% যদি থাকে মাসিকের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাবে 12.68। হ্যাঁ, এই দুটো মুখস্থ রাখো, এই দুটো অনেক বেশি আসে। আশা করছি এই দুইটার মধ্য থেকেই তোমার পরীক্ষায়ও ইনশাল্লাহ চলে আসবে। ওকে, এরপরে আমরা চলে যাব 129 এবং 30-এর জন্য প্রশ্ন উদ্দীপকটা পড়ব। কি বলা আছে আমরা দেখি। বলা আছে হচ্ছে মিস্টার চন্দনের নিকট 2 লক্ষ টাকা বিনিয়োগযোগ্য তহবিল ছিল, 5 বছর মেয়াদি 6%, 5 বছর মেয়াদি 6% মিতালি বন্ড না কিনে উক্ত টাকা 0.60% চক্রবৃদ্ধি সুদে অন্য একটি প্রকল্পে বিনিয়োগ করেন। এখানে বলা আছে মিস্টার চন্দনের তার
সুযোগ ব্যয় কত? এই সুযোগ ব্যয়ের পরিমাণ কত? সুযোগ ব্যয়ের পরিমাণ হচ্ছে এখানে 12,000 টাকা হবে। এই সুযোগ ব্যয়ের পরিমাণ কত হবে ভাইয়া? সুযোগ ব্যয়ের পরিমাণ 12,000 টাকা। এরপরে দেখো ভাইয়া আমাদের কি বলা আছে, 130-এ চন্দনের বিনিয়োগের প্রকল্পের প্রকৃত সুদের হার কত? প্রকৃত সুদের হার ভাইয়া 6% করেছিল, 6% করেছিল, তাই না? আর মাসিক ছিল এই পাশে কত? আচ্ছা, এইটার প্রকৃত সুদের হার বের করব। মাসিক ছিল 0.6%। এটাকে কেউ আবার 6 মানে এটাকে কি বলে, এটাকে কেউ আবার 60% ভাইব না কিন্তু, হ্যাঁ, এটা 1%-এর চাইতেও কম। তাইলে এইটা একদম বছর শেষে গিয়ে হয়ে যাচ্ছে কত? 7.44। আমরা এখানে কি ব্যবহার করব? EAR, এই সূত্রটা ব্যবহার করব। EAR আমরা এখানে কি করব? এই সূত্রটা ব্যবহার করব। ওকে, এর পরের প্রশ্নে আমরা দেখবো এর পরের প্রশ্নটা। আচ্ছা, এরপরে আমাদের এই অধ্যায়ে আর কোনো প্রশ্ন নাই। দেখো ভাই, আমরা কিন্তু এই পুরো অধ্যায়টা, অর্থের সময় মূল্যের পুরো অধ্যায়টা আমি যথেষ্ট চেষ্টা করেছি, যথেষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করেছি। EAR অর্থাৎ এই যে এই লাস্টের যেই পর্বটা, এটাই আসলে আমি একটু কম ব্যাখ্যা করেছি। এটা আমি ইচ্ছা করে কম ব্যাখ্যা করেছি, কারণ এই চ্যাপ্টার থেকে যেই দুইটা প্রশ্ন বেশি আসে, সাপ্তাহিক 1% হইলে কত, মাসিক 1% হইলে কত, এই দুইটা সূত্র সবচাইতে বেশি আসে। এই দুইটা আমি তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। বাকিগুলো আমি তোমাদেরকে নিয়ম দেখিয়ে দিয়েছি। তোমরা নিজেরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো, দেখবা যে এই জায়গা থেকে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তাহলে ভাইয়া, আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। যারা এতক্ষণ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটা করলা, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।